সুন্দরবন প্রান্তে দাঁড়িয়ে সুন্দরবনের মানুষ ও প্রকৃতি নিয়ে কথা বলে যাচ্ছি বারবার। সেখানে বারবার উঠে আসছে সুন্দরবনের জীবিকা ও জঙ্গল নিয়ে নানা রোমাঞ্চকর কত কথা। জীবন সংগ্রামের তাগিদে জঙ্গল কিনারে দাঁড়িয়ে চলছে নির্ভীক ও কঠিন সংগ্রাম। সুন্দরবনের বেশ কিছু অঞ্চল ঢেকে রেখেছে পঞ্চমুখী নদী, যেখানে এসে মানুষ ভ্রমণ পিপাসা মেটায়। আজ তারই বুকে গড়ে ওঠা নানা মিথ ও বাস্তবতার কথা শুনবো দুই পুরানো সুন্দরবনচারী মানুষের মুখে। বয়স অনুপাতে বীরবলের ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে কমে আসার প্রয়োজন বা কমে আসারই কথা। হরিণ সারতে গিয়েছি, তারপর এই দিনে আবার ডাকেছিল। হঠাৎ করে দেখি ট্যুর পার্টি একটু লোকালয় লাগোয়া যে কোনো জঙ্গলে হুটহাট উঠে যায়, এটা কতটা নিরাপদ? একটা মানুষ যেভাবে পরিষেবা না পায়, বাঘদের এখন বর্তমান কয়েক বছর দেখছি আমরা যেটা, সেইভাবে তার থেকে কড়াভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। তাকে তুলে নেব। প্রায় 1.5 বছর পরে আমরা একসঙ্গে তপনদার ভানুদার যুগলবন্দি পেয়েছি। এর মূল কারণ হচ্ছে তপনদাকে পাই তার জীবিকা জলে জঙ্গলে, আর ভানুদা প্রায় বোম্বে, সুন্দরবন, কলকাতায় 3 জায়গা চক্কর কাটতে থাকে। তাই সুন্দরবন ভালোবাসে যেহেতু ভানুদা, তাই ভানুদাকে পেতে অসুবিধা হয় না, কিন্তু তার সময় নিয়ে একটু সময় দিতে হয় তার সময়ের সঙ্গে। অবশেষে ভানুদাকে পেয়েছি আর তপনদাকে পেয়ে গেছি। দীর্ঘদিন পর দুই বন্ধু, দুই ভাই আমি পেয়েছি আমার এই পঞ্চমুখীর তীরে। দর্শকদের জানাই যে এই শীতের শুরুতে আমরা যে দুই ভাইকে নিয়ে কথা বলবো, তাদের ব্যক্তিগত নানা ঘাত অভিঘাত, নানা জীবনের জলজঙ্গলের গল্প। সুন্দরবনের গল্প ফুরায় না, আর সেই অপুরাণ গল্পের মূল দুই কাণ্ডারি আমার পঞ্চমুখী, আমার সুন্দরবন দেখা যাদের চোখ দিয়ে শুরু হয়েছে, তাদের মধ্যেই আজকে কথোপকথন শুরু করি। চলুন তাহলে বসা যাক। কেমন আছো ভানুদা? খুব ভালো। আর শীতের এই মরশুমে নেমে গেলাম নদীতে তোমার সঙ্গে একদিন, আর তপনদাকে পেয়ে গেছি, খুব ভালো লাগছে, খুব সুন্দরও লাগছে। সবাইকে শীতের শুভেচ্ছা জানাই। শীত পড়ুক জাঁকিয়ে, মজা হোক। পঞ্চমুখীতে এসে তপনদা একসঙ্গে দুই বন্ধু অনেকদিন পর। বহুত দিন, এই 1.5 বছর পরে দেখা হলো। মাদা কালকে রাত্রি কালকে সন্ধ্যার সময় বললাম, মাদা একটু যেতে হবে ভাই, একসাথে তো নদীর ধারে যাওয়া হয় না। তবে ঠিক আছে, কালকে যাওয়া হবে। এবার সেইভাবে নদীতে বালিখালে মুখী চলে এসেছি দুই ভাই। পঞ্চমুখীতে বসে একটা কথা ভানুদার কাছে শুনবো। সেখানে তপনদাও আছে, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, ভানুদা তুমি ছিলে না। তপনদার ব্যক্তিগত জীবনে জঙ্গল, হাতে কাঁটা ফোটা এবং তার সঙ্গে তার জীবন। ইদানিং তুমি বারবার বলো যে তুমি বারবার বলো ভানুদা যে জঙ্গলে বাঘের উৎপাত বাড়ছে। তো এই বাঘের উৎপাত বাড়ার মূল কারণ তুমি বলছিলে অফ ক্যামেরাতে, কিন্তু একটু দর্শকদের জানাও। তো বাঘের উৎপাত তো বেড়েই চলেছে। এই তো রিসেন্টলি আমাদের এই ঝড়খালি থেকে, ঝড়খালি 4 নম্বর মাস্টারপাড়ার কোরাজ, পাশাপাশি গ্রামে, একটা গ্রামে এখানে আর একটা গ্রামে একটু দূরে, 3 নম্বর পাশাপাশি 4 গ্রাম নম্বর থেকে দুখানা ছেলেকে বাঘে আক্রমণ করলো। একদিন আজকে আজকে একজনকে করলো, আবার কালকে আরেকজনকে করলো। দুখানা ছেলেই মারা গেছে, ডেড। বাঘের উৎপাত বাড়ার মূল কারণ যেটা, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, যারা সুন্দরবন জঙ্গল ডিপার্টমেন্টে বাঘকে সংরক্ষণ করছেন, ওনারা মূলত বাঘের এত সুন্দর পরিষেবা দিচ্ছেন যে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর আমাদের যে বীরবল এবং নান্টু, দুই নামে খ্যাত, ওনাদের মতো বীরবল আজকের যুগে আরো তৈরি হয়ে গেছে, পিছন পিছন তৈরি হয়ে আসছে, যার জন্য আক্রমণটা প্রচুর হারে বেড়ে যাচ্ছে। আমাদের সুন্দরবনে এখন পা দেওয়াটাই রিস্ক হচ্ছে। মানে এক কথায় বলা যায়, ফরেস্টার ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রমে তাদের সাফল্যতা পেয়েছে তারা। বাঘের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, বাঘের শরীর স্বাস্থ্যের দিকেও তেমন নজর দিতে পেরেছেন ওনারা, যার জন্য আমাদের বিশেষ করে এখন বাঘগুলো এই নবাকি, দুবাকি, পীরখালি এই লাইনটাই বেশি আক্রমণ হানছে। আগে মরিচঝাপি ছিল তুমি বলছিলে, মরিচঝাপের দিকে ছিল আগে বাঘগুলো, কিন্তু এই টাইমটায় আবার এই শীতের সিজনে আমার মনে হচ্ছে এই লাইনটায় বেশি আক্রমণ হানছে ওরা। তা না হলে এই 3 বছর পরে এই অ্যাক্সিডেন্টটা ঘুরলো আমাদের এই কানাডা আর কি। ঠিক 3 বলেছে বছর তপনদা। পরে অ্যাক্সিডেন্টটা এই ঘুরলো, উঠে উঠে পরপর দুদিনই দুটো। এইখানে দুজন আছো, একটা কথা বলি, তপনদা কোর এরিয়াতে ঢুকে যায়, তার জঙ্গল একদম হাতের তালুর মতো, আর ভানুদা টোটাল সুন্দরবনটাকে ঘুরেছে নানাভাবে। যদিও ভানুদা সেগুলো ভিডিওতে আনতে দেয় না আমাকে। এইখানে একটা কথা তুমি বলো ভানুদা, যে তপনদাও আছে, দুজন মিলেই আমাকে জানাও একটু যে সুন্দরবন জঙ্গলে মরিচঝাপির দিকে যেহেতু এখন লোকজন যাচ্ছে না, পুরো কোর করে দিয়েছে, এই দোবাকির যে পঞ্চমুখী চত্বর, সেটা বাফাজ্জন বলে বাঘের উৎপাতটা কি আরো বাড়ছে না? সুন্দরবন তো মরিচঝাপি ওর দিক তো কোর করে দিয়েছে।
এই যে দুবাঁকি নবাঁকি এই লাইনটায় যে এটা তো বাঘের উৎপাত বেড়েই চলেছে। তার একটাই কারণ তো বলেই দিলাম যে বাঘ সুন্দরবনে যে সমস্ত কর্মীরা বাঘের উপরে লক্ষ্য নজর রেখেছে, বাঘ কি খাচ্ছে, বাঘ খাওয়া পাচ্ছে কিনা, বাঘের শরীর কেমন, বা বাঘ হরিণ হরিণীর সংখ্যা কেমন আছে জঙ্গলে, সেই হরিণগুলোকে সঠিকভাবে শিকার করতে পারছে কিনা, আরো প্রয়োজনে হরিণ এখানে দিতে হবে কিনা, এগুলো সব দিকে ওরা লক্ষ্য নজর রেখেছে। এবং তুমি তো দুবাঁকি অফিসে গিয়েছো, দেখেছো না মাঝে মাঝে মিষ্টি জলের পুকুর, সেখানে জলপানটা ওদের জলের থেকে কোনো রোগ ব্যাধি হচ্ছে কিনা, এগুলো ডাক্তারি পরিষেবা দিয়েও বাঘদের মানে একটা মানুষ যেভাবে পরিষেবা না পায়, বাঘদের এখন বর্তমান কয়েক বছর দেখছি আমরা যেটা সেইভাবে তার থেকে কড়াভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, যার জন্য বাঘের কোনো দিক থেকে ঘাটতি নেই। আর এই কয়েক বছর বড় ধরনের ঝড় আয়লা টায়লা তো হয়ে গেছে অনেক বছর, তারপরে হয়ে গেল আমফান, ইয়াস, এগুলোর পরে বুলবুলি। কয়েক বছর এই রেস্ট পেলো, তো গাছগুলো খুব সুন্দর পরিবেশে তৈরি হয়ে গেছে। এবং সেই সাথে সাথে আমাদের যারা ফরেস্ট ডিপার্টমেন্টের এনজিওর মাধ্যমে বিভিন্ন গাছগুলো লাগায়, গাছগুলো লাগানোর জন্য গাছের সংখ্যাও পরপর বৃদ্ধি পাচ্ছে। যে চরগুলো তৈরি হচ্ছে নদী তার স্রোত হারিয়ে ফেলে যে দ্বীপ সৃষ্টি করে দিয়েছে মাঝে মাঝে, সেই চরগুলোর উপরে আবার পুনরায় গাছ স্থাপন করা হচ্ছে, এবং গাছগুলোও সুন্দরবনের ভারসাম্য বজায় রাখছে। এবং সুন্দরবনের পরিবেশটাও অনেকটা অনেকটা আগের থেকে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, বিভিন্ন পরিবেশগত দিক বলেন আর আমাদের বিজ্ঞান যুগ থেকে যতটা হেল্প করার সেগুলো করে সুন্দরবনকে আগের থেকে অনেকটা সংগঠিত করা গেছে। আচ্ছা, এখানে তুমি একটা কথা বলো আর তপনদাও জানাও যে ভুল হচ্ছে কিনা আমার। আমরা যে নান্টুর কথা বলি, যে বীরবলের কথা বারবার বলি, তারা তো প্রায় অনেক বছর হয়ে গেল। তার মানে নতুন প্রজন্মের বাঘও খুব হিংস্র হয়ে উঠছে এখন। হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে। জানো বিষয়টা একটু, কেননা এখন তা না হলে এ উঠে উঠে দুদিনই দুটো লোক কিভাবে অ্যাক্সিডেন্ট হয়। ওই লাশ যখন ছাড়ি নিয়ে যাচ্ছে ও কিন্তু রাবণ টানেছে, ডিউটি যেমন করে মানুষ ওরকম ডিউটি করে, কিন্তু দ্বিতীয় দিনই আর একটা লোক পেয়েছে, কিন্তু একদম তার একদম। উপর গিয়ে পড়েছে। ওই একই রেঞ্চের থেকে কিন্তু রাবণ করেছে, মনে করেন 2,500 থেকে 3,000 হাত পাশ কিন্তু লোকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। সে 2,500-3,000 হাত হাঁটে এসে আর একটা লোক পাচ্ছে। আর শুধু তাই না, এত হিংস্র হয়েছে বাঘগুলো, দেখো না দ্বিতীয় দিন যে ছেলেটাকে ধরলো সেই ছেলেটার ডেড বডিটা ফিরিয়ে আনার জন্য এরা দুজন আবার নেমে গেল, যে দেখে আনতে পারেনি ডেড বডিটা, যে বাঘটা ধরেছে তার 20-50 হাত পিছনে আর একটা বাঘ বসে আছে। মানে ওরা ওই একটা শিকার ধরে একজন খাবে না, ওর থেকে এ শক্তিশালী এ ধরেছে, আর একজনও বসে আছে, ও যখন ওই ডেড বডিটা রেখে খাওয়া দাওয়া হয়ে গেলে থুয়ে চলে যাবে, ওও এসে খাবে। মানে বাঘের আধিক্য বিশাল এখন। হ্যাঁ, এরা ছাড়িয়ে আনতে পারেনি, তো ওই দ্বিতীয় বাঘকে দেখে এরা চলে এসছে, মানে দুখানা বাঘ দেখেছে পরপর। ডেড বডি নইলে আনতে গিয়েছিল এরা, তবু নেমে সাহস করে সেখান থেকে কি করলো, ডেড বডি আনতে যেয়ে গাছে উঠে গেল ভয়ে, বাঘের ভয়ে। তারপরে বাঘ যখন ডেড বডি নিয়ে ভিতরে চলে গেল, তারপরে গাছ থেকে এরা নেমে আসলো। নেমে চলে আসে, সেই নৌকায় কাঁকড়া টাঙড়া সব ছিল। তার থেকে তোমার বোঝা যাচ্ছে সুমন যে বাঘ যথেষ্টভাবে সংখ্যায় বৃদ্ধি যেমন পেয়েছে, এবং শারীরিক গঠন বা বল শক্তি বৃদ্ধিও হয়েছে ওই সাথে সাথে। তার মানে বাঘের ট্রিটমেন্টটা এখন সুন্দরবন বাঁচানোর জন্য জোর কদমে করা হচ্ছে। টাইগার ডিপার্টমেন্ট অবশ্যই অবশ্যই, দুবাকি অফিসে তুমি গিয়েছো তো, বিশাল খাটাখাটনি করে ওরা। পরিচয়ও হয়েছে, আলোচনা করেও দেখেছো একই কথা। আচ্ছা, এই যে সুন্দরবনের যেসব অংশগুলো আমরা দেখছিলাম, ভানুদাও একটা পুরো অঞ্চলের নাম দিয়ে দিয়েছে নির্জন দ্বীপ। তপনদা সেই নির্জন দ্বীপের কথা, যে মাঝখানে দ্বীপটা উঠেছে, এখন এই সব জায়গায় এখন বাঘের শীতকালে তো আসার খুব সম্ভাবনা থাকে। হ্যাঁ, 80% আসার সম্ভাবনা থাকে। ভানুদা, এর সঙ্গে আরেকটা কথা, হঠাৎ এখন তো ট্যুরের সময়, হঠাৎ করে দেখি ট্যুর পার্টি একটু লোকালয় লাগোয়া যে কোনো জঙ্গলে হুটহাট উঠে যায়, এটা কতটা নিরাপদ? এটা তো এরা শোনে না তো নিয়ম, এরা তো কি করে আনন্দ করতে এসে অনেক সময় নিরানন্দের কারণ হয়ে যায়। তা আমরা এই গ্রামের ছেলে, তাই আমরা যে কোনো জায়গায় প্রবেশ করতে গেলে জঙ্গলটাকে আগে লক্ষ্য নজর করে নিই, কোনো বাঘের পায়ের ছাপ আছে কিনা বা বাঘ ঢুকে আছে কিনা,
এরা তো আনন্দে চলে আসে, কি বলবে বলে, এতে প্রতি মুহূর্তে রিস্ক থাকতে পারে। যেহেতু শীতকালে তো যেখানে যেখানে গাঢ় জঙ্গলগুলো আছে না, এই জঙ্গলটার ভিতরে বাঘ লুকিয়ে থাকবে না এর কোনো কারণ নেই, থাকলেও থাকতে পারে। তো তবু সতর্কভাবে সবাইকে বলবো, একটু সতর্কভাবে চলা উচিত। আনন্দ করতে হবে, শীতকালে এসেছি, পিকনিক করতে হবে, এই জঙ্গলের ধারে একটু বসতে হবে, ওখানে একটু খেতে হবে, তাহলে তো মজা আসবে। কিন্তু একটু সতর্কভাবে সাবধানতার সাথে করতে হবে। তপন দা, তোমার কি মত? একই মত, ও বলেছে মাদা ঠিকই কথা। কেননা এর দিকে শুনে না উঠলে তো বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে। কেননা শীতের সময় তো, আর কুয়াশা ভরবে। আজকে দেখো ভোরে কি একটা কুয়াশা ছিল, ওই কুয়াশা মাথায় তো ওরা পার হয়ে চলে আসে। বুঝতে পারবে না তো, কুয়াশা মাথায় পার হয়ে উঠে গেল, খোঁজটা আমরা কেউ দেখলাম না, অথচ সেই জঙ্গলে যেয়ে বসে গেলাম, উঠে এমন হতে পারে। এই তো হইচই করছে লোক আছে বনে উঠে। এই যে দুজনকে বাঘে নিয়ে গেল, তারপরে আমরা যে শুনি বারবার তোমরা বলো যে মরিচঝাপির দিকে বাঘের আক্রমণটা কমে যাওয়ার পরে এই দিকে চাপ বাড়বে, তোমাদের কথা কিন্তু সত্যি হলো একদম। এবং এই পীরখালি থেকে শুরু করে দোবাকির যে চত্বরটা, এখানে কিন্তু, এবং সেটা সুদর্ণখালি অবশ্যই থাকবে তার মধ্যে, এর মধ্যে কিন্তু বাঘের এত উৎপাত হয়েছে, মানে খুব খুব কড়া নিরাপত্তার সঙ্গে সুন্দরবন ট্যুর এখন করা উচিত বলে মনে করো নাকি? অবশ্যই, এবং নিরাপত্তার সাথে করাও হয়। শুধু দুবাগী অফিসের জন্য ছাড় আছে, ওটা ওভারব্রিজের উপরে একটু ঘোরার জন্য। ওখানে ওভারব্রিজের উপরে কোনো বাঘ আক্রমণ করতে পারবে না, সেইভাবে ব্যারিকেড করা আছে। না, আর ট্যুরের জন্য না, এই যে ছোট ছোট বোটে ইন্ডিভিজুয়াল চলে আসে এইগুলো। এতে তো কার, ছোট বোট বলো আর বড় বোট বলো, কোনো বোটকে জঙ্গলে কোথাও ঠেকার পারমিশন নেই। নদী দিয়ে যাবে, নদী দিয়েই ওরা চলে আসবে। কোনো জঙ্গলে কোনো জায়গায় বোটটা থামিয়ে জঙ্গলে ওঠার বা ঠেকানোর, একটু নামার, যে খুব মনোরম দৃশ্য দেখাচ্ছে একটু নামবো, এরকম কোনো পারমিশন নেই। ওই জন্য প্রতিটা বোটে গাইডার দেওয়া হয়। তার উপরেও যে বোট যাতায়াত করছে, আগের তারিখে একটা বোট বাজে গেছে, সাদাতে ফোন করেছে দুবাকির অফিসের থেকে বোট এসে, তো ওদের নিরাপত্তা দিয়ে সেই বোট ভেসে যাওয়া গেলে তাই ওরা চলে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্ট ওগুলো নিরাপত্তা দেওয়ার জন্য ওরা রেডি আছে, তবে ওদের কানে ওই একটা বালির চর দ্বীপ মতন উঠে গেছে, তো গনমুগলি বাজে যায়। অনেক সময় ট্যুরের বোট কি হয়, নূতন মাঝি এ নদীতে আসেনি, কোথাও বালির দ্বীপ আছে, কোথায় ভাটা বেলায় চলবে কি জোয়ার বেলায় কোথায় চলবে বুঝতে পারে না, বোটটা বেঁধে গেল, ইনকেসে অঘটন ঘটে গেল, সঙ্গে সঙ্গে ফরেস্ট অফিসকে ফোন করলে, দুবাকি অফিস বলো, হলদিবাড়ি অফিস বলো, হলদিখালি অফিস বলো, বনি ক্যাম্প বলো, যেখানে ধবনি অফিস বলো, যেখানে হয় সৈন্যখালি ফোন করলে ওরা অফিস স্টাফ এসে সেই বোটটাকে নিরাপত্তা দিয়ে যাত্রী যারা থাকবে তাদের সুরক্ষিত করবে, এই সিস্টেমও আছে এখানে। তাহলে মোটামুটি কথা হচ্ছে সুন্দরবন নিরাপত্তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট সবসময় সজাগ। সজাগ বটেই, সজাগ। ওরা সজাগ না থাকলে তো ওরা আসবে না, টুরিরা আসবে না তো। কেন ওদের সাথে ভালো সম্পর্ক, ভালোবাসা সব দিকেই রাখতে হবে, এবং ওদের একটা হিসাব আছে যে যাতায়াত করবে যেন বাড়ে ধরলে হবে না বোট, ওই তো ভালো গাছ আছে একটু দূরে একটু ফটো টটো উঠবো, এইসব করলে হবে একদম না, ওগুলো নিষেধ আছে। আচ্ছা ভানুদা, এই যে তুমি বারবার বলো যে প্রথম এটা স্বীকার করতেই হবে যে আমরা বারবার নানপুর কথা শুনি, এই ঝড়খালির চত্বরে বীরবল এই যে প্রচলন হলো, এটা আমি এর আগে শুনিনি। তুমি প্রথম বলেছিলে আমাদের ভিডিওতে মাধ্যমে যে বীরবল কিন্তু এখানে আধিক্য ফলিয়েছে বেশি। এখন এই বীরবলের অস্তিত্ব তো আর জানা যায় না, কিন্তু বীরবলের থেকে কি আরো ভয়ঙ্কর বাঘ এখন হয়ে গেছে? অবশ্যই হতে পারে, হয়েছে বলে ধারণা, কারণ বীরবলের তো এতদিন যথেষ্ট বয়স হয়ে যাবার কথা। একটা বাঘের সাধারণ বয়স যেটা, বয়স অনুপাতে বীরবলের ক্ষমতা আস্তে আস্তে কমে কমে আসার প্রয়োজন বা কমে আসারই কথা। তারপর পর আবার দেখা যাচ্ছে বীরবলের পরের বছর বা তার পরের বছর আবার নতুন বাচ্চা বড় হয়ে গেছে, আস্তে আস্তে বীরবলের আকার ধারণ নিয়ে সেও বীরবলের মতো কাজ করছে। দেখে দেখে তো শেখে। পশু পাখি, বললাম না, একটা বাঘ যখন শিকার করছে আর একটা বাঘ এসে তার পিছনে বসে আছে, সে বাঘটাও উপভোগ করছে যে এইভাবে মানুষটা ধরে এনে খাচ্ছে, আমাকে দিল না, আমি নিজে যেয়ে আবার একটা ধরে এনে খাবো। এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, পশু পাখির ভিতরেও তৈরি হয়। মানুষ যেমন কারোর ব্যবসা থেকে কেউ শেখে, কারোর মিস্ত্রি কাজ থেকে আরেকজন শেখে, তো বাঘেরাও ওই রকম। তুমি আজকে শিকার করছো, বড় আছো, স্বাস্থ্য ভালো আছে, শরীর ভালো আছে, খুব রিস্ক নিয়ে একটা মানুষ শিকার করে আনলে আস্তে আস্তে তোমার পিছনে পিছনে ঘুরে ঘুরে দেখে 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 কোথায় এনে খেতে হয়, কোথায় খাচ্ছ তুমি, এগুলো উপলব্ধি করবে, করে আবার পরের স্টেপে নতুন ভাবে শিকারে লেগে যাবে। তপন দা, এই যে জঙ্গলে বাঘ এখন যে বাড়ছে, এটাতে তুমিও তো সহমত? হ্যাঁ, বাড়ছে তো। কেননা আগে এইখান থেকে বছর 2 আগে বলি দুটো বাঘ যাতায়াত করতো, আর এই তারিখ
নদীতে গিয়েছি অন্তত 10 রকম সাপ আরে পেয়েছি, এটা তো তুমি পেয়ে 5 যাবে সাপ সুমন। ওই 10 যারা রকম ডিপার্টমেন্টে পাইছি, আছে বড় ওদের ছোট কাছে করে। একদম এ টু জেড খাতা কলমে হিসাব সব পেয়ে যাবে যে বাঘের সংখ্যা এখন কত বৃদ্ধি পেয়েছে। একটা এধার ওধার হবে না, ওরা তো হিসাব রাখে। সব বাঘ তো ক্যামেরা বন্দির ভিতরে থাকে হুম, প্রায় এখন। ওদের সব হিসাব থাকে, কেমন আবার এখন সিসি ক্যামেরা দিয়েছে তো, এই 18-19 দিন হচ্ছে সিসি ক্যামেরা সব জঙ্গলে বসিয়েছে। তখন তো যাতায়াত করে এখন এবার বর্তমান জানলাম ও ভালো সময় ভালো জায়গায় বিষয়গুলো সব সিসি ক্যামেরা বসিয়ে ভালো নিয়ে, এবার বলতে ওরা পারবে। কিন্তু পার ডে কিন্তু 1-2 দিন পর পর স্পিড বোর্ড নিয়ে টল করে সেই লাইনে ক্যামেরাগুলো আছে কিনা। ও তপন দা তো এখন বর্তমান রানিং যাতায়াত করছে, ওই ওই সব দেখা বিষয়গুলো যাচ্ছে, ভালো বুঝলে, দেখতে পাবে। কোথায় কিভাবে সিসি ক্যামেরা সব ফিট টিট করে রেখেছে ওরা, তারপর যাতায়াত কোন পথ দিয়ে করে সেসব লাইন দিয়ে সব সিসি ক্যামেরা ফিট তারপরে করে বছর বছর ওই বাঁশগুলো চেঞ্জ করে আবার নতুন জাল নতুন বাঁশ এগুলো দিয়ে দেয়। বাউন্ডারি দিয়ে মানে জঙ্গল বাউন্ডারি যেগুলো আছে কোর এরিয়া সব জাল বাঁশ আবার বছর বছর চেঞ্জ হবে। সেখানে অনেক বাজি নিয়ে ফরেস্টার অফিসার বন্দুক নিয়ে অজ্ঞান করা যে গুলি থাকবে সেইগুলো রেডি নিয়ে ওই কাজগুলো করে ওরা বছর বছর। হ্যাঁ, হুম। ট্যাঙ্গুলেজ নিয়ে ওগুলো হচ্ছে সব রেডি থাকবে। ফরেস্টারের স্টাফ যাবে, আমাদের মতো সাধারণ মানুষ 2-10 জন নিয়ে যাবে, বোর্ড নিয়ে ফরেস্টার বাবুরা সব রেডি থাকবে আর এরা কাজ করবে। আচ্ছা তপন দা, তুমি অনেকবার হরিণ ছাড়তে গেছো সুন্দরবনে? হ্যাঁ, এই তো হরিণ সারতে গিয়েছি, তারপর এই দিনে আবার ডাকেছিল তো, এদিন কাজ চলছে তো, 12-13 জন লোক কাজ করছে মাটি কাজ। কোথায় ওটা? এটা দুবাঁকড়ি অফিসে, ওখানে নতুন একটা জেটি করেছে, ওই জেটি রাস্তা হচ্ছে। সব মরানিতে মরানিতে মাটি কাজ হয়, আবার কোটাল মুখে বাড়ি আসে। বাড়ি আসা হয়। ওই যে গোকুল কার রয়েছে, আমার বলতে চল তুই একটু কদিন ঘুরে আসি। এই যে দোবাকির এই অফিস এবং সেখান থেকে যে তুমি নানা জঙ্গল ঘুরছো এবং সেই সঙ্গে দোবাকির কুলে যে বাঘের উৎপাত বাড়ছে, এই নিয়ে তো কিছু বলার নেই যে বাঘ বেড়ে গেছে। ওই টাইগার ডিপার্টমেন্ট যে ছোটবাবু, ওরা আবার আমাদের সাথে বলে কি তোমরা একটু সাবধানে থাকবে নদীতে, কেননা যেহেতু রানিং বেরোচ্ছে এইখান থেকে শীতের সময় তো, ওরা কিন্তু এখন জোড়ায় জোড়ায় ঘোরে, একটা মেয়ে বাঘ একটা পুরুষ বাঘ। তা তোমরা একটু ধারে যান যাবে না, সেইভাবে মাছ কাঁকড়া ধরবে, হিসাব করে ধরবে। এই দিনই ধরলো আমাদের, ধরে বললাম বাবু আমাদের একটা দিন ছাড় দেওয়া যায় না, 3বার অত ফাইন করলে একবার এই ঘন্টা ছাড় দাও, তো ওদের ঠিক আছে, তোদের এই নৌকাটা ছেড়ে দাও, এ তারিখ আর ফাইন করো না, বুঝলে, ছেড়ে দিলে ওদের সামনের মাসে দেখা হলি, এই মাসে দেখা হলি কিন্তু দিতে হবে, এসটি নিয়ে নেবে, ওই 1150 টাকা আবার লাগবে ছাড়াতে। আমি বললাম 3বার ধরলে 3বার আপনার ছাড়া দ্বিতীয় কোনো বাবুর সই নেই তুলতে থাকে, তাই তো, বললে আবার একটু হাসে উঠলো। আবার বললাম চারা আগুন কেমন আছে, মানে ওই ওলকপির চারা কিনে দিয়েছিলাম তো, সেইগুলো জিজ্ঞাসা করেছি আগে, নৌকা ধরেছে ধরুক, তো ওইগুলো তো আগে জিজ্ঞাসা করবো, ভালো মন্দ জিজ্ঞাসাটা তো করতেই হবে। তো বুঝতে তখন বাবু তখন হ্যাঁ তুই নৌকাটা ছেড়ে দাও, এক জায়গায় থাকতে থাকতে একটা মায়া পড়ে যায়, বুঝলে, একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সেভাবে ছেড়ে দিলে। ও ফরেস্টের বাবুরা তাই কি ওনারাও তো মানুষ, আর গরিব মানুষের জন্য ওদেরও মন আছে, ছাড় দেয় কিন্তু সাবধানে থাকতে বলে, সাবধানে চলতে বলে। চলতে বলে, এমনও বলে না রিস্ক তো, রিস্ক না, নদীতে মাছ কাঁকড়া ধরা প্রচন্ড রিস্ক। নৌকাটা ধরলে ওদের কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন ডিমোশনের ব্যাপার থাকে, ওই জন্য পাশের গায়ে ওদের লিখতে হয় যে ধরেছি আমরা এই টাইমই ধরেছি, টাইমটা কিন্তু লিখবে। ওদের কি হয় আমাদের ডিউটির ভিতরে দেখাচ্ছে মাসে 10খানা নৌকা ধরতে হবে, একটা কোটা থাকে, সেই 10খানা নৌকা ধরে ওরা লিখে দেবে, ফাইন করবে যেটাকে বলা হয়, সেটা করতে হয় কোটার মধ্যে পড়ে গেলে। এখন নিয়ম তো ওই করেছে ওরা সরকার, কারণ এখন পাস করতে টাকা নেয় না, যেমন আগে 37-38 টাকা করে নিত মাথা পিছু, এখন নেয় না কিন্তু ওটা, আগে 1.5 মাসে ওইরকম নিত, এখন নেয় না বলে ওই ফাইনই যা হয় ওদের। দুই অভিজ্ঞ মানুষ যারা জীবন ও যৌবন অতিবাহিত করেছে জঙ্গল ও নদীপথে, তাদের কথা শুনতে শুনতে অনেক অভিজ্ঞতা বেড়ে যায় আমাদের, অনেক অনেক ভালোবাসা রইল তাদের। এভাবে সুন্দরবনের কথা ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে বহু দূরে।